সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। একটি জাতির ইতিহাসে এমন মুহূর্ত আসে যখন ভুলে যাওয়ার মূল্য বিমূর্ত রাজনৈতিক খরচে নয়, রক্তে পরিশোধ করতে হয়। বাংলাদেশ এমন একটি মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান, যা শেখ হাসিনার 15 বছরের কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনকে শত শত তরুণ জীবনের মূল্যে ভেঙে দিয়েছিল। কেবল একটি সরকার পরিবর্তন ছিল না, এটি ছিল একটি প্রজন্মগত রায়। বাংলাদেশের সকল পেশার মানুষের এবং সবচেয়ে তীব্রভাবে তার তরুণ প্রজন্মের এই ঘোষণা যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পদ্ধতিগত ধ্বংসের যুগের অবসান হতে হবে। সেই রায়কে এখন নিঃশব্দে দুর্বল করা হচ্ছে এবং যারা তাদের জীবন দিয়ে এর মূল্য দিয়েছেন তারা রাজনৈতিক বাস্তববাদের নামে এর ফল বিসর্জন দেওয়া হতে দেখার চেয়ে ভালো কিছু প্রাপ্য। যেই ধরনটি উদ্ভূত হচ্ছে তা সূক্ষ্ম নয়। অভ্যুত্থানের পরে কারারুদ্ধ আওয়ামী লীগ নেতা ও কর্মীরা তাদের অনেকে বিক্ষোভকারীদের হত্যার সাথে সংযুক্ত অভিযোগের মুখোমুখি। কল্পনাকে হতবাক করার মতো মাত্রায় দুর্নীতির অভিযোগে এবং 15 বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতার নথিভুক্ত অপব্যবহারে হেফাজত থেকে মুক্তি পাচ্ছেন। সার্বজনীন জীবনে তাদের পুনরাবির্ভাব দ্বিধাগ্রস্ত নয়। কেউ কেউ ইতিমধ্যে আসন্ন সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভিপ্রায় ঘোষণা করেছেন। নিজেদের বৈধ রাজনৈতিক অভিনেতা হিসাবে উপস্থাপন করছেন, যেন তাদের বিরুদ্ধে অভিযুক্ত অপরাধগুলো হয় সমাধান হয়ে গেছে অথবা অপ্রাসঙ্গিক। নিষিদ্ধ আওয়ামী লীগ, যার রাজনৈতিক কার্যক্রম অভ্যুত্থানের পরে স্থগিত করা হয়েছিল, দৃশ্যত পুনর্গঠিত হচ্ছে। ভুয়া তথ্যের উপর নির্মিত সোশ্যাল মিডিয়া আখ্যানের মাধ্যমে তার মিডিয়া ইকোসিস্টেমের পুনরুত্থানের মাধ্যমে তার ঐতিহ্যবাহী ঘাঁটিতে রাস্তা পর্যায়ের সংগঠনের মাধ্যমে এবং 15 বছর ধরে বাংলাদেশি রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করা নেটওয়ার্কগুলোর নীরব পুনরায় সক্রিয়করণের মাধ্যমে। এই গতিপথ কেন বিপজ্জনক তা বুঝতে হলে আওয়ামী লীগের 15 বছরের শাসন প্রকৃতপক্ষে কি তৈরি করেছিল তা স্মরণ করতে হবে। একটি রাজনৈতিক মতামতের বিষয় নয়, এটি নথিভুক্ত রেকর্ডের বিষয়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী হাসিনা সরকারের অধীনে 2009 থেকে 2023 সালের মধ্যে 600-এরও বেশি মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছেন। তাদের অনেকেই রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক ও কর্মী। বাংলাদেশ পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রাজনৈতিক নির্দেশনায় পরিচালিত হয়ে শত শত বিচার বহির্ভূত হত্যার জন্য দায়ী, যেগুলোকে ক্রস ফায়ার নামে মার্জিতভাবে বর্ণনা করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ এক দশকেরও বেশি সময় ধরে এই হত্যাগুলোর একটি পদ্ধতিগত ধরন নথিভুক্ত করেছে। 2080 সালে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক, কার্টুনিস্ট, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের সরকারের সমালোচনামূলক সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কারাগারে পাঠাতে ব্যবহৃত করা হয়েছে। 2023 সালের মধ্যে আইনের অধীনে 900-এরও বেশি মামলা দায়ের করা হয়েছিল। হাসিনা যুগের উত্তরাধিকারের অর্থনৈতিক মাত্রাটিও সমানভাবে বিস্ময়কর। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের ইউনিট এবং পরবর্তী তদন্তগুলো শাসন আমলের সুরক্ষায় রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যবসায়িক ব্যক্তিদের দ্বারা সহজতর কোটি কোটি ডলারের মূলধন পাচার নথিভুক্ত করেছে। ব্যাংকিং খাত পদ্ধতিগতভাবে লুট করা হয়েছিল রাজনৈতিকভাবে পরিচালিত ঋণের মাধ্যমে, যা কখনো পরিশোধের উদ্দেশ্য ছিল না। ব্যাংকিং ব্যবস্থায় খেলাপি ঋণের অনুপাত বিপর্যয়কর মাত্রায় পৌঁছেছিল। 1 লক্ষ কোটি টাকারও বেশি ঋণ পর্যাপ্ত জামানত বা প্রকৃত পরিশোধের অভিপ্রায় ছাড়াই রাজনৈতিকভাবে সংযুক্ত ঋণ গ্রহীতাদের বাড়ানো হয়েছিল বলে অনুমান।
এই সঞ্চিত অত্যাচার, দুর্নীতি এবং দায় মুক্তির ভারের বিরুদ্ধেই বাংলাদেশের শিক্ষার্থী ও নাগরিকরা 2024 সালের জুলাইয়ে উঠে দাঁড়িয়েছিল। তাৎক্ষণিক ট্রিগার ছিল কোটা সংস্কার আন্দোলন, কিন্তু গভীর জ্বালানি ছিল সমাজের প্রতিটি স্তরে 15 বছরের সংকুচিত ক্ষোভ। বিক্ষোভে শাসন আমলের প্রতিক্রিয়া পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ এবং কথিতভাবে সাদা পোশাকের আওয়ামী লীগ কর্মীদের নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে মোতায়েন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও অন্যান্য শহরের রাস্তায় শত শত তরুণের মৃত্যুতে পরিণত হয়েছিল। অস্থিরতার সপ্তাহগুলোতে মোট মৃত্যুর সংখ্যার অনুমান উৎসের উপর নির্ভর করে 400 থেকে 1000-এর বেশি পর্যন্ত। আরও হাজার হাজার আহত, গ্রেফতার হয়েছিলেন। এগুলো পরিসংখ্যান ছিল না, এরা ছিল শিশু, শিক্ষার্থী ও সাধারণ নাগরিক যারা বিশ্বাস করেছিল যে বাংলাদেশ তার সাথে যা করা হয়েছিল তার চেয়ে ভালো কিছু প্রাপ্য, ভালো কিছু চায়, ভালো কিছু স্বপ্ন দেখে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, যা 2024 সালের আগস্ট থেকে 26 সালের প্রথম দিক পর্যন্ত শাসন করেছিল, সেই জীবনগুলোর আত্মত্যাগ দ্বারা একটি অসাধারণ ম্যান্ডেট পেয়েছিল। বিচার প্রদান, পতিত শাসনের কাঠামো ভেঙে ফেলা, দখল ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো সংস্কার করা এবং 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের জন্য স্থায়ী রাজনৈতিক শক্তিগুলো যাতে কেবল নিজেদের পুনর্গঠিত করে ফিরে আসতে না পারে তা নিশ্চিত করার প্রত্যাশা করা হয়েছিল। এই প্রতিটি প্রত্যাশায় অন্তর্বর্তী সরকার সর্বোত্তম ক্ষেত্রে আংশিকভাবে এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে ব্যর্থ হয়েছিল। গোয়েন্দা সেবাগুলো সংস্কার করা হয়নি। বিচার বিভাগ এখনও পূর্ববর্তী শাসনামলের নিয়োগকৃতদের দ্বারা জনবহুল এমন গতিতে এগিয়েছিল যা ভুক্তভোগীদের হতাশ করেছিল এবং অপরাধীদের সাহসী করে তোলা হয়েছে। এবং এখন তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত বিএনপি সরকারের অধীনে যা অসম্পূর্ণ ছিল তা ক্রমশ উল্টো দিকে যাচ্ছে। জামিন, মুক্তি এবং নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের অনুমতির মাধ্যমে আওয়ামী লীগ ব্যক্তিত্বদের পুনর্বাসন বাংলাদেশের প্রতিটি নির্বাচনী এলাকার কাছে যে বার্তাটি পাঠায় তা নির্ভুলভাবে গৃহীত হচ্ছে। 2024 সালের জুলাইয়ে নিহতদের পরিবারের কাছে এটি বলে দেয় যে তাদের সন্তানরা এমন একটি উত্তরণের জন্য মারা গেছে যা ইতিমধ্যে আপোস করা হচ্ছে। রাষ্ট্রীয় সহিংসতায় অন্ধ, পঙ্গু বা আঘাতপ্রাপ্ত যারা বেঁচে আছেন তাদের কাছে এটি বলে দেয় যে সেই সহিংসতার জন্য দায়ীদের সাথে রাষ্ট্রের হিসাব আলোচনাযোগ্য। হয়তো বোঝাপড়া হয়ে গেছে। আওয়ামী লীগের নিজস্ব নেটওয়ার্কের কাছে এটি বলে দেয় যে ধৈর্য, কৌশলগত নিষ্ক্রিয়তা পুরস্কৃত করা হবে, আবার পুনরুত্থান হবে। এই প্রক্রিয়ায় বিদেশি প্রভাব সম্পর্কে উদ্বেগ বৈধ এবং স্পষ্টভাবে বলতে হবে। আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক আকস্মিক ছিল না, এটি ছিল কাঠামোগত। 15 বছর ধরে হাসিনা সরকারের ভারতীয় কৌশলগত স্বার্থের সাথে সামঞ্জস্য ছিল এমন একটি সম্পর্কের ভিত্তি যা ভারতকে বাংলাদেশে অভূতপূর্ব প্রবেশাধিকার ও প্রভাব বিস্তার করার অধিকার দিয়েছিল। অভ্যুত্থানের পরে সেই সম্পর্কের পুনর্বিন্যাস কঠিন এবং অসম্পূর্ণ হয়েছে। আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতি আরও সহায়ক অবস্থানের পক্ষে ভারতীয় কূটনীতিক চাপের প্রতিবেদন এবং বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ব্যবস্থাকে অবৈধ করার জন্য ডিজাইন করা ভারতীয় মিডিয়া আখ্যানগুলো এমন একটি প্রতিবেশীর স্বার্থ প্রতিফলিত করে যা প্রকৃতপক্ষে সার্বভৌম বাংলাদেশের নিজস্ব স্বার্থ অনুসরণের পরিণতিগুলো সম্পূর্ণরূপে স্বীকার করেনি। তাদের রাজনৈতিক জীবনে বিদেশি প্রভাবের মূল্য সম্পর্কে ঐতিহাসিক চেতনার কমতি কখনো হয়নি। এমন বাংলাদেশের মানুষ এত বিশাল মূল্যে সরানো শাসনের বাইরে থেকে পরিচালিত পুনর্বাসন মেনে নেবে না। ঐতিহাসিক নজিরগুলো উৎসাহব্যঞ্জক নয়। আর্জেন্টিনার সামরিক জান্তার পতনের পরের অভিজ্ঞতা একটি সতর্কমূলক সমান্তরাল প্রদান করে। জান্তা নেতাদের প্রাথমিক বিচারগুলো
ক্রান্তিকালীন ন্যায় বিচারের একটি ল্যান্ডমার্ক হিসাবে উদযাপিত হয়েছিল। তারপরে সাধারণ ক্ষমার আইন অনুসরণ করা হয়েছিল, যা শত শত অপরাধীকে সমাজে মুক্ত করে দিয়েছিল। দায় মুক্তির এমন একটি চক্র তৈরি করেছিল যা সংশোধন করতে দশক লেগেছিল। দক্ষিণ কোরিয়ার 1980-এর দশকের শেষের দিকে সামরিক কর্তৃত্ববাদ থেকে উত্তরণ সফল হয়েছিল, ঠিক কারণ এটি স্থিতিশীলতার জন্য ন্যায় বিচারের বিনিময় করার পরিবর্তে জবাবদিহিতার জন্য ধারাবাহিক চাপ বজায় রেখেছিল। সতর্কবার্তা স্পষ্ট এবং সময়সীমা সংক্ষিপ্ত। যে জনগণ একটি কর্তৃত্ববাদী যুগ শেষ করতে তার সবচেয়ে তরুণ ও আদর্শবাদী সদস্যদের শত শত জনের আত্মত্যাগ করেছে, তারা সেই যুগের সুবিধাভোগীদের কোনো পরিণতি ছাড়াই সার্বজনীন জীবনে ফিরে আসতে দেখতে চায় না। যে ক্ষোভ তৈরি হচ্ছে তা রাজনৈতিক অপারেটরদের দ্বারা তৈরি হচ্ছে না। এটি এমন একটি সমাজের জৈব প্রতিক্রিয়া যা জানে সে কি দিয়েছে, যা পেয়েছে তা যথেষ্ট কিনা সন্দেহ করতে শুরু করেছে। যদি বর্তমান গতিপথ অব্যাহত থাকে, জনগণের ক্ষোভের আরেকটি বিস্ফোরণের পরিস্থিতি আন্দোলনকারীদের দ্বারা নয়, সরকারের নিজস্ব পছন্দ দ্বারা তৈরি হবে। দায়িত্বশীল কর্তৃপক্ষকে পরবর্তী হিসাব নিকাশের মুহূর্ত আসার আগে এটি বুঝতে হবে, কারণ পরের বার মানুষের ধৈর্য আরও কম হবে, তাদের দাবি আরও কঠোর হবে এবং তাদের কথা আবার না শোনার পরিণতি বাংলাদেশ এ পর্যন্ত যা অনুভব করেছে তার চেয়ে অনেক বেশি গুরুতর হবে। সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ।